হ্যালো ভিউয়ার্স, আমার মাটির মাতে যদি নজর পড়ে কারো, তবে আবার হবে যুদ্ধ। অপশক্তি পথ যতই করুক অবরুদ্ধ। ভিউয়ার্স, আমাদের দেশ আবার পরাধীন হয়ে যেতে পারে, এই সন্দেহটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা সুদিনের অপেক্ষায় থাকলাম, আশা করি ভালো কিছু হবে। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় পাস্ট টেন্স। আমি প্রেজেন্ট টেন্সের 4টা আলোচনা করেছি। যেহেতু প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, তো পাস্ট টেন্সও 4 প্রকার: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা যখন লিখেছিলাম, ওখানে লেখা ছিল এমন যে বর্তমান কালে কোনো কাজ হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে হচ্ছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। ওখানে এক প্রেজেন্ট টেন্সে 4টাই আমি ফুটিয়ে তুলেছিলাম। তো আমাদের আজকের আলোচ্য বিষয় পাস্ট টেন্স। যেহেতু পাস্ট টেন্স 4 প্রকার, তো এখানেও আমার 4 প্রকার ফুটিয়ে তোলা উচিত। সেক্ষেত্রে আমি সংজ্ঞাটা কি দিতে পারি? পাস্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এমন: অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল, হচ্ছিল বা কোনো সময় ধরে হচ্ছিল এমন বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। ভিউয়ার্স, বলতে পারো 3টা পয়েন্ট কেন এখানে? হয়েছিল, হচ্ছিল বা কোনো সময় ধরে হচ্ছিল। আরেকটা কোথায় গেল? ভিউয়ার্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের শেষেও লামলে ল তামতে ত থাকে, আর পাস্ট পারফেক্ট টেন্সে ওই একই লামলে ল তামতে ত থাকে। এই জন্য এখানে 3টা ফুটিয়ে তোলা যাচ্ছে। সেটা হচ্ছে কি, কোন কাজ অতীতকালে সংগঠিত হয়েছিল, এই হয়েছিল যেটা, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। হচ্ছিল বা চলছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বা কোনো সময় ধরে হচ্ছিল বা চলছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় গেল? আগেই বললাম যে পাস্ট পারফেক্টের শেষেও লামলে ল থাকে, লামলে ল তামতে ত। পাস্ট ইনডেফিনিট টেন্সের শেষেও লামলে ল তামতে ত থাকে। এজন্য পাস্ট টেন্স সংজ্ঞাটা এমন আছে। এবার আসো, আমাদের প্রথমে আমরা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা কি দিতে পারি? দেখো ভিউয়ার, কোন কাজ অতীতে সংগঠিত হয়েছিল, কোন কাজ অতীতে সংগঠিত হয়েছিল এমন বোঝায়। অর্থাৎ কোন কাজ অতীতকালে সংগঠিত হয়েছিল এমন বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। গেল সংজ্ঞাটা। এবার আসো, এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। আমি কিভাবে বুঝবো যে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স? দেখো ভিউয়ার, চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে, এই কথাটা আমি এখানে লিখিনি, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে লাম লে ল অথবা তাম তে ত থাকে। আবার বলছি, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে লাম লে ল অথবা তাম তে ত থাকে। যেমন আমি গতকাল ঘুরতে গিয়েছিলাম, লাম। তুমি গতকাল আমার কাছে এসেছিলে, লে। লোকটা লোকটা আমাকে গতকাল একটা উপহার দিয়েছিল, ল। লাম লে ল। আমি এই স্কুলে পড়তাম, তাম। তুমি এই স্কুলে পড়তে, তে। আমার বাবা এই অফিসে কাজ করত, ত। তাম তে ত। অর্থাৎ লাম লে ল তাম তে ত থাকলে বুঝতে হবে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এবার আসো, সংজ্ঞা গেল, চেনার পদ্ধতি গেল। চেনার পদ্ধতির চেয়েও 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। আমি কিভাবে গঠনটা করব? দেখো, আমি আগের যে টেন্স গুলো করেছিলাম ওখানে আমি গঠনগুলো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম। আজকের গঠনটা দেখো, আমি যে টেন্সই করব প্রথমে তার হেল্পিং ভার্বটা জানতে হবে। আমি আজ করাচ্ছি পাস্ট ইনডেফিনিট টেন্স, এর হেল্পিং ভার্বটা দেখো এইচ ভি, অর্থাৎ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে ডিড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ছিল ডু ডাজ।
তো পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ডাজ এর পাস্ট ফর্ম ডিড হবে, হেল্পিং ভার্ব ডিড। এবার আসো সব টেন্সে একই রকম গঠন প্রণালী। আমরা সাধারণত চারটে সূচকে কথা বলি, হ্যাঁ সূচক অর্থাৎ অ্যাফার্মেটিভ, না সূচক নেগেটিভ, প্রশ্ন হ্যাঁ সূচক অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, প্রশ্ন না সূচক ইন্টারোগেটিভ নেগেটিভ। এই চারটে সূচকে আমরা কথা বলি। সব সূচকেই সাবজেক্টের পরে সবসময় হেল্পিং ভার্ব বসে, সাবজেক্টের পরে সবসময় হেল্পিং ভার্ব বসে, কিন্তু দুটো জায়গায় হেল্পিং ভার্ব উজ্জ্ব থাকে। এক হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হ্যাঁ সূচকের বেলায় হেল্পিং ভার্ব ডু ডাজ বসে না, যেমন সে কলেজে যায়, হি গোস টু কলেজ, ওখানে ডু ডাজ বসছিল না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডিড, হ্যাঁ সূচকের বেলায় ডিড বসে না। যেমন হ্যাঁ সূচকের গঠনটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আমি এখানে ভি2 দিয়েছি, ভি2 দ্বারা ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্মটা বোঝায়। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। ভিউয়ার্স, অবজেক্ট আমি প্রতিটা ভিডিওতে অবজেক্ট বোঝাই যে অবজেক্ট কিভাবে বের করতে হয়। অবজেক্ট দুই প্রকার, ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে ওটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। আর ক্রিয়াপদ দিয়ে কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন ডিরেক্ট অবজেক্ট কিভাবে বের করব, যেমন যদি বলি লোকটা আমাকে একটা মোবাইল দিয়েছিল, এখন প্রশ্ন করো কি দিয়েছিল, একটা মোবাইল দিয়েছিল। কি প্রশ্ন করে আমি একটা মোবাইল পাচ্ছি, অর্থাৎ এই কি প্রশ্ন করে যে উত্তরটা পেলাম এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। এবার যদি এমন হয় যে লোকটা আমাকে খুঁজছিল বা খুঁজেছিল, লোকটা আমাকে খুঁজেছিল, কারণ প্রশ্ন করো কাকে খুঁজেছিল, আমাকে খুঁজেছিল, কাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছে কি আমাকে, অর্থাৎ এটা ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। তো ক্রিয়াপদ দিয়ে কাকে কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো কোনো বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, আবার এক্সটেনশনও থাকতে পারে। এক্সটেনশন কি, কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর যদি অতিরিক্ত কিছু থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ সূচকের গঠনে কি পেলাম, প্রথমে সাবজেক্ট পেলাম, তারপর হেল্পিং ভার্ব থাকার কথা, কিন্তু হ্যাঁ সূচকের বেলায় হেল্পিং ভার্ব ডিড বসলো না। তো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার দেখো না সূচকের গঠনটা দেখো, পৃথিবীর সব টেন্সের না সূচকের গঠন একই। সেটা হচ্ছে কি, সবসময় সাবজেক্টের পরে ওই টেন্সের হেল্পিং ভার্ব বসবে। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ডিড, তো সাবজেক্টের পরে কি বসলো, ডিড বসলো, তারপর আমার নটটা বসবে, যেহেতু নেগেটিভ বাক্য নট তো বসবে, হেল্পিং ভার্বের পরে নটটা বসলো। এরপরে ভার্ব, কিন্তু এবারে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু ডিড হচ্ছে পাস্ট ফর্ম। হেল্পিং ভার্ব যদি পাস্ট ফর্মের হয় তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্ম হয়। তো প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব ডিড, তারপর নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপর এটাকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, বাংলায় প্রশ্ন হ্যাঁ সূচক, তখন কি হবে, সমস্ত প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন একই রকম। সেটা হচ্ছে কি, যে টেন্সই হোক না কেন সেই টেন্সের একটা হেল্পিং ভার্ব থাকে, সেই হেল্পিং ভার্বটা আগে বসবে। যেমন এটা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল তখন ওর হেল্পিং ভার্ব ছিল ডু ডাজ, এখানে শুরুতে ডু ডাজ বসছিল প্রশ্ন হ্যাঁ সূচকে। যখন কন্টিনিউয়াস করেছিলাম ওর হেল্পিং ভার্ব অ্যামিজার, ওখানে অ্যামিজার বসছিল। যখন পারফেক্ট করেছিলাম ওর হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ হ্যাজ বসছিল। যে টেন্সই করি না কেন প্রশ্ন হ্যাঁ সূচকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ওই হেল্পিং ভার্বটা বসে। তো আজ যেহেতু আমি পাস্ট ইনডেফিনিট টেন্স করাচ্ছি, ওর হেল্পিং ভার্ব হচ্ছে ডিড, তো শুরুতে ডিড বসবে। এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু ডিড হচ্ছে পাস্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার আসো প্রশ্ন না সূচক অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ। প্রশ্ন না সূচকে কি আসবে, প্রথমে হেল্পিং ভার্ব, তারপর আমি নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করব। আমি প্রতি ভিডিওতে বলি যে কেন নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করি, আমি এখনই বলছি। প্রথমে হেল্পিং ভার্ব, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন নটের যে ব্যাপারটা, এখানে লক্ষ্য করো এন অ্যাপোস্ট্রফ টি নটের সংক্ষিপ্ত রূপ।
এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমি নটের সংক্ষিপ্ত রূপ কি আমাকে দিতেই হবে? না, তুমি নটের সংক্ষিপ্ত রূপও দিতে পারো, আবার এনওটি নট, নটের পূর্ণ রূপটাও দিতে পারো। কিন্তু মাথায় রাখবা, প্রশ্ন না সূচকের ক্ষেত্রে তোমাকে নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করা বেটার। কেন বেটার? তুমি যদি প্রশ্ন না সূচকে এনওটি নট লেখো, সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে হচ্ছে, আমি প্রতি ভিডিওতে বলি যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে। যেমন যেমন সে কি গতকাল আমার কাছে, সে কি গতকাল আমার কাছে এসেছিল না বা আসেনি, এখানে দেখো সেটা হচ্ছে প্রোনাউন। এখন যদি আমি নট ইউজ করি সেক্ষেত্রে ইংলিশটা হবে এরকম, ডিড হি নট, ডিড হি নট কাম টু মি ইয়েস্টারডে, সে কি গতকাল আমার কাছে এসেছিল না বা আসেনি। দেখো এটাকে যদি আমি ওই সের পরিবর্তে একটা নাউন ইউজ করি, যেমন কামাল কি গতকাল আমার কাছে এসেছিল না বা আসেনি, সেক্ষেত্রে নটটা কোথায় বসবে? সেক্ষেত্রে কামাল যেহেতু নাউন, নটটা বসবে ওই নাউন অর্থাৎ কামালের আগে, হেল্পিং ভার্বের সাথে। অর্থাৎ ডিড নট কামাল কাম টু মি ইয়েস্টারডে, ডিড নট কামাল কাম টু মি ইয়েস্টারডে, কামাল কি গতকাল আমার কাছে এসেছিল না। তো এখানে আমি কি দেখলাম, যে আমি যদি নট ইউজ করি সেক্ষেত্রে প্রোনাউন হলে নট বসে সাবজেক্টের পরে, আর নাউন হলে নট বসে সাবজেক্টের আগে। কিন্তু আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি সেক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন, নাউন প্রোনাউন যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথেই নটের সংক্ষিপ্ত রূপটা বসানো যায়, এটাই বেটার। আচ্ছা, এবার এই যে গঠনগুলা চেনার পদ্ধতি, এর আলোকে আমি এখন কিছু বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করব। লোকটা দিয়েছিল, দা ম্যান গেইভ, এটা পাস্ট ইনডেফিনিটেন্সের হ্যাসিচক বাক্য। দেখো ক্রিয়াপদের শেষে ল আছে, দিয়েছিল। চেনার পদ্ধতি কি? লামলে ল অথবা তামতে ত থাকে, দিয়েছিল, এই যে লটা আছে, লোকটা দিয়েছিল, দা ম্যান গেইভ, এই বাক্যে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, আর কিছু নেই। লোকটা আমাকে দিয়েছিল, দা ম্যান গেইভ মি, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। কাকে প্রশ্ন করে এখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাচ্ছি, আমাকে, অর্থাৎ আমাকে বা মি, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কোন বাক্যে অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে, আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। আচ্ছা, কি বললাম? লোকটা আমাকে দিয়েছিল, দা ম্যান গেইভ মি, লোকটা আমাকে দিয়েছিল। এটাকে যদি আমি আরেকটু বড় করি, লোকটা আমাকে একটা উপহার দিয়েছিল, দা ম্যান গেইভ মি আ গিফট, লোকটা আমাকে একটা উপহার দিয়েছিল। দেখো এখানে ক্রিয়াপদ দিয়ে অর্থাৎ দিয়েছিল, এটাকে দিয়ে প্রশ্ন করে আমি কি প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি, কি একটা উপহার, আ গিফট। আবার কাকে প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি, কাকে দিয়েছিল? মি, আমাকে দিয়েছিল। এই বাক্যে কিন্তু দুটো অবজেক্টই আছে, অর্থাৎ বস্তুবাচক ব্যক্তিবাচক দুটো অবজেক্টই আছে। ভিউয়ার্স, কোনো বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে বস্তুবাচক ব্যক্তিবাচক অবজেক্টটা আগে দিলে ভালো হয়, আর বস্তুবাচক অবজেক্টটা পরে দিলে ভালো হয়। যেমন কি বললাম এই মাত্র বাক্যটা, যে লোকটা আমাকে একটা উপহার দিয়েছিল, দা ম্যান গেইভ মি আ গিফট। এখন আমি বস্তুবাচক অবজেক্টটা যদি আগে ব্যবহার করি সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা টু বসাইতে হয়। এই বাক্যটাই যদি আমি এইভাবে বলি যে দা ম্যান গেইভ আ গিফট টু মি, লোকটা আমাকে একটা উপহার দিয়েছিল। এখানে দেখো আমি বস্তুবাচক অবজেক্টটা আগে ব্যবহার করলাম, দা ম্যান গেইভ, লোকটা দিয়েছিল, কি দিয়েছিল? আ গিফট, একটা উপহার দিয়েছিল, টু মি, আমাকে। তো যদি ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট আগে দিলে ভালো হয়, বস্তুবাচকটা পরে। আর যদি তুমি বস্তুবাচক অবজেক্ট আগে দাও সেক্ষেত্রে শাস্তি স্বরূপ ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা প্রিপজিশন টি ও টু বসাইতে হবে। গেল না সূচক একটা বাক্য বলি। আচ্ছা, লোকটা আমাকে কোনো উপহার দিল না, এই বাক্যটা না সূচক যদি হয়, লোকটা আমাকে কোনো উপহার দিল না। দা ম্যান ডিড নট গিভ মি, দা ম্যান হচ্ছে সাবজেক্ট, এরপর হেল্পিং ভার্ব বসবে, যেহেতু এটা না সূচক, এই প্রথমে সাবজেক্ট দা ম্যান, তারপর ডিড নট, এরপর হচ্ছে মূল ভার্ব, দা ম্যান ডিড নট গিভ, লোকটা দিল না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। কাকে দিল না? মি, আমাকে দিল না। দা ম্যান ডিড নট গিভ মি, লোকটা আমাকে দিল না, কি দিল না? আ গিফট, অথবা কোনো উপহার,
এনি গিফট, দ্য ম্যান গিভ মি এনি গিফট, লোকটা আমাকে কোনো উপহার দিল না। এটাকে যদি আমি প্রশ্ন হ্যাসিচকে করি সেক্ষেত্রে কি হবে, লোকটা কি আমাকে কোনো উপহার দিয়েছিল? দেখো প্রশ্ন হ্যাসিচক, লোকটা কি আমাকে কোনো উপহার দিয়েছিল, প্রথমে কি আসবে, হেল্পিং ভার্ব, তো ডিড, তারপর সাবজেক্ট লোকটা, দ্য ম্যান, ডিড দ্য ম্যান, এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড দ্য ম্যান গিভ, এবার অবজেক্ট এক্সটেনশন যদি থাকে, এখানে দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচক বস্তুবাচক দুটোই আছে, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে, ডিড দ্য ম্যান গিভ মি এনি গিফট, লোকটা কি আমাকে কোনো উপহার দিয়েছিল? এটাকে যদি আমি প্রশ্ন না সূচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে, লোকটা কি আমাকে কোনো উপহার দিল না বা দেয়নি, সাধারণত ললেলাম ইউজ করা হয়, সেক্ষেত্রে হবে কি দিল না, কিন্তু এটাকে আমরা অনেক সময় দেয়নি এটাও বলি, ওটা আসলে দেয়নি নাই থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, তবু অনেক সময় নি নাই বললেও পাস্ট টেন্সেও দিলে দেওয়া যায়। ডিডন্ট দ্য ম্যান গিভ মি এনি গিফট, লোকটা কি আমাকে কোনো উপহার দিল না? দেখো এখানে যদি আমি নট ইউজ করতাম সেক্ষেত্রে ম্যান যেহেতু নাউন, লোকটা এটা যেহেতু নাউন, সেক্ষেত্রে নটটা ওই নাউনের আগে বসতো, অর্থাৎ ডিড নট দ্য ম্যান গিভ মি এনি গিফট এমনই বসতো, তো বরাবরই আমার নটের সংক্ষিপ্ত রূপ দেওয়াই বেটার, তাহলে ওই নাউন প্রনাউন হিসাব করা লাগে না। আচ্ছা আরেকটা বাক্য বলি, বৃষ্টি হয়েছিল, ইট রেইনড, ইট রেইন, দেখো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কোনো সাবজেক্ট নেই, এর জন্য একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট বসলো, ইট এরপর ভার্বের পাস্ট ফর্ম রেইন, ইট রেইন, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল না বা হলো না, ইট ডিড নট রেইন, ইট ডিড নট রেইন, বৃষ্টি কি হয়েছিল, প্রথমে হেল্পিং ভার্ব ডিড, তারপর সাবজেক্ট ইট, ডিড ইট, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রেইন, ডিড ইট রেইন, বৃষ্টি কি হয়েছিল? আরেকটা বাক্য বলি, সে বাজার থেকে একটা ল্যাপটপ কিনেছিল, সে বাজার থেকে একটা ল্যাপটপ কিনেছিল, সে হি এটা সাবজেক্ট, এবার মূল ভার্বের পাস্ট ফর্ম কিনেছিল, বট বাই বট, হি বট সে কিনেছিল, প্রশ্ন করো কি কিনেছিল, আ ল্যাপটপ, এটা হচ্ছে অবজেক্ট, হি বট আ ল্যাপটপ, এই বাক্যে অবজেক্ট আছে, কি প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, হি বট আ ল্যাপটপ, সে একটা ল্যাপটপ কিনেছিল বাজার থেকে, ফ্রম দা মার্কেট, ফ্রম দা মার্কেট, বাজার থেকে, এটা তাহলে কি, এটা হচ্ছে এক্সটেনশন, গতকাল ইয়েস্টারডে, লোকটা গতকাল বাজার থেকে একটা ল্যাপটপ কিনেছিল, দ্য ম্যান বট আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা এই বাক্যটাকে আমি যদি না সূচকে করি তাহলে লোকটা গতকাল বাজার থেকে ল্যাপটপ কিনেছিল না, দ্য ম্যান ডিড নট বাই, দ্য ম্যান ডিড নট বাই আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে, লোকটা গতকাল বাজার থেকে ল্যাপটপ কিনলো না বা কিনেছিল না অথবা কেনেনি। এবার আসো এটাকে যদি আমি প্রশ্ন হ্যাসিচকে করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে, লোকটা কি গতকাল বাজার থেকে একটা ল্যাপটপ কিনেছিল, সেক্ষেত্রে আগে হেল্পিং ভার্বটা আসবে ডিড, তারপর সাবজেক্ট দ্য ম্যান, ডিড দ্য ম্যান, এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বাই, ডিড দ্য ম্যান বাই, লোকটা কি কিনেছিল আ ল্যাপটপ, ডিড দ্য ম্যান বাই আ ল্যাপটপ, লোকটা কি একটা ল্যাপটপ কিনেছিল বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট গতকাল ইয়েস্টারডে। আচ্ছা এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন না সূচিত করি সেক্ষেত্রে বাক্যটা কি হবে, ডিডন্ট দ্য ম্যান বাই আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে, লোকটা কি গতকাল বাজার থেকে একটা ল্যাপটপ কিনলো না বা কিনেছিল না। আচ্ছা এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, দেখো এখানে দুই তিনটা ডব্লিউএস কোশ্চেন বের করা যাচ্ছে। প্রথমত আমি বাক্যটা কি বলেছিলাম, লোকটা গতকাল বাজার থেকে একটা ল্যাপটপ কিনেছিল, এখন এখানে দেখো গতকাল উল্লেখ আছে, এটা একটা সময়, যদি আমি সময়কে প্রাধান্য দিই সেক্ষেত্রে ওই গতকাল উঠে যে ডব্লিউএস কোশ্চেনটা এরকম হবে যে লোকটা কখন, কারণ আমরা জানি সময় থাকলে ডব্লিউএস কোশ্চেন কখন আসে, যার ইংলিশ হচ্ছে হোয়েন, লোকটা কখন বাজার থেকে একটা ল্যাপটপ কিনলো, সেক্ষেত্রে কি হবে, এই প্রশ্ন হ্যাসূচকের গঠনেই করব কিন্তু আগে ডব্লিউএস ওয়ার্ডটা আগে বসে, কখন অর্থাৎ হোয়েন এটা আগে বসবে, সেক্ষেত্রে কি হবে, হোয়েন ডিড দ্য ম্যান বাই আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে উঠে গেল, হোয়েন ডব্লিউএস ওয়ার্ড, এবার হেল্পিং ভার্ব ডিড, তারপর সাবজেক্ট দ্য ম্যান, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম,
হোয়েন ডিড দ্য ম্যান বাই, এরপর অবজেক্টের সেকশন যদি থাকে, এখানে অবজেক্ট আছে আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট। ফ্রম দ্য মার্কেট হচ্ছে এক্সটেনশন। হোয়েন ডিড দ্য ম্যান বাই আ ল্যাপটপ ফ্রম দ্য মার্কেট, লোকটা বাজার থেকে কখন মোবাইল ল্যাপটপ কিনলো। আচ্ছা, এই এই ডব্লিউএস কোশ্চেনটা যখন আমি করি, সেক্ষেত্রে আমি ইয়েস্টারডে এই সময়টাকে প্রাধান্য দেওয়ার কারণে আমার বাংলাটায় কি আসলো, কখন। এবার ধরো আমি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, ওই কথাটায় প্রাধান্য না দিয়ে আমি যদি ওখানে যে ব্যক্তি বস্তুবাচক অবজেক্টটা রয়েছে অর্থাৎ ল্যাপটপ, আমি যদি ওইটার উপর গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট, ওটা যদি একটা বস্তুবাচক অবজেক্ট, সেক্ষেত্রে আমাকে প্রশ্নটা কি দিয়ে করতে হবে, অর্থাৎ হোয়াট দিয়ে। সেক্ষেত্রে আমার বাংলা রূপটা কি হতে পারে, লোকটা গতকাল বাজার থেকে কি কিনেছিল। দেখো এবার কিন্তু ল্যাপটপটা উঠে গেল, ওটার উপর গুরুত্ব আরোপ করার কারণে ল্যাপটপটা উঠে গেল, ওর পরিবর্তে কি বসলো, কি। লোকটা গতকাল বাজার থেকে কি কিনলো বা কি কিনেছিল, এই কির বানান কিন্তু কয় দীর্ঘী হবে, যেহেতু এটা ডব্লিউএস কোশ্চেন। এই ক্ষেত্রে ইংলিশটা কি হবে, হোয়াট, হোয়াট ডিড দ্য ম্যান বাই, হোয়াট ডিড দ্য ম্যান বাই, লোকটা কি কিনেছিল, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে, ইয়েস্টারডে, গতকাল, কি উঠে গেল, ল্যাপটপ কথাটা উঠে গেল। আচ্ছা, আরেকটা বাক্য বলি ভিউয়ার্স, ততে তাম যদি থাকে, এখানে বিশেষ একটা বিষয়, ততে তাম যদি থাকে বা তামতে ত, সেক্ষেত্রে ততে তাম বা তামতে ত থাকলে কখনো অতীতকালের অভ্যাস বোঝায়, আবার কখনো অতীতকালের অভ্যাস বোঝায় না। যেমন যদি বলি আমার বাবা এই অফিসে কাজ করতো, আমার বাবা এই অফিসে কাজ করতো মানে কোনো এক সময় করেছিল, এখন করে না, এটা কিন্তু কোনো অভ্যাস না। সেক্ষেত্রে এটা ইংলিশ হবে কি, আমার বাবা এই অফিসে কাজ করেছিল, যে ইংলিশ করতো সে একই ইংলিশ। অর্থাৎ মাই ফাদার, আমার বাবা ওয়ার্ক, কাজ করতো, ইন দিস অফিস, এই অফিসে, এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, ইন দিস অফিস হচ্ছে এক্সটেনশন, আমার বাবা এই অফিসে কাজ করতো। এখন দেখো এখানে ততে তাম থাকা সত্ত্বেও আমি কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ইউজ করলাম। কিন্তু যদি বলি আমার বাবা প্রতিদিন এখানে আসতো, আমার বাবা প্রতিদিন এখানে আসতো, এখানেও কিন্তু সেই ততে তাম। এবার দেখো প্রতিদিন কথাটা থাকার কারণে এটা একটু অভ্যাস অভ্যাস একটা ভাব হয়ে গেছে। আমার বাবা প্রতিদিন এখানে আসতো, আমার বাবা প্রতিদিন নদীর পাশ দিয়ে হাঁটতো, আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, তুমি প্রতিদিন আমার বাগান থেকে ফুল নিতে আসতে। এই তামতে ত এবং প্রতিদিন কথাটা যদি থাকে, আবার কখনো কখনো প্রতিদিন না থাকলেও যদি ওটা অতীতকালের কোনো অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে ভিউয়ার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম না বসে উড অথবা ইউজড টু বসাইতে হবে, ওটাই হচ্ছে পাস্ট ফর্ম, উড অথবা ইউজড টু। যেমন যদি বলি আমরা প্রতিদিন নদীর পাশ দিয়ে হাঁটতাম, প্রতিদিন হাঁটতাম ভিউয়ার্স, এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, প্রতিদিন হাঁটতাম। তো আমরা হাঁটতাম, উই ইউজড টু ওয়াক, অথবা উই উড ওয়াক, আমরা হাঁটতাম, ফ্রম দা রিভার সাইড, নদীর পাশ দিয়ে, প্রতিদিন, এভরিডে। উই ইউজড টু ওয়াক অথবা উই উড ওয়াক ফ্রম দা রিভার সাইড এভরিডে, আমরা প্রতিদিন নদীর সাইড দিয়ে হাঁটতাম। এখানে তামতে ত থাকার কারণে এবং প্রতিদিন থাকার কারণে এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হওয়ার কারণে সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু ব্যবহার করলাম। যদি নাসূচক একটা বাক্য বলি, আচ্ছা, সে প্রতিদিন আমার কাছে আসতো না, সে প্রতিদিন আমার কাছে আসতো না। দেখো প্রতিদিন আছে আবার ততে তাম আছে, অর্থাৎ এটা অতীতকালের অভ্যাস। এখন কি হবে, এবার হবে হি ডিড নট ইউজ, এবার কিন্তু ইউজড হবে না, ইউজ, যেহেতু ডিড নট ইউজ করছি, হি ডিড নট ইউজ টু কাম টু মি এভরিডে, সে প্রতিদিন আমার কাছে আসতো না। সে কি প্রতিদিন আমার কাছে আসতো, ডিড হি, ডিড হি ইউজ, এবার ইউজড কিন্তু হবে না, ইউজ, ডিড হি ইউজ টু কাম টু মি এভরিডে, সে কি প্রতিদিন আমার কাছে আসতো। অথবা আমি ইউজ না ব্যবহার করে মানে ইয়ে ব্যবহার করতে পারি, উড ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কি হবে, উড হি কাম টু মি ইয়েস্টারডে, সরি, উড হি কাম টু মি এভরিডে, সে কি প্রতিদিন আমার কাছে আসতো। তো ভিউয়ার্স, তামতে ত যদি থাকে সেক্ষেত্রে দেখতে হবে ওটা অতীতকালের অভ্যাস যদি বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু ব্যবহার করতে হবে।
আর যদি তামতে ত থাকা সত্ত্বেও যদি সেটা কোনো অভ্যাস না বোঝায় তাহলে যথারীতি যেভাবে করার সেভাবে করতে হবে। যেমন আমি এই স্কুলে পড়াশোনা করতাম, আমি এই স্কুলে পড়াশোনা করতাম মানে কোন এক সময় করতাম, এটা কোনো অভ্যাস না। তো কি হবে, আই স্টাডিড, আমি পড়াশোনা করতাম ইন দিস স্কুল, এই স্কুলে। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, আই হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে ভার্ব, আর ইন দিস স্কুল, এই স্কুলে, এটা হচ্ছে এক্সটেনশন। অবজেক্ট নেই, অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার দুটো থাকতে পারে। যাই হোক ভিউয়ার্স, 25 মিনিট পাস্ট হয়ে গেছে, ভিডিও আর বড় করব না, শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, ভিউয়ার, আসো আমরা পরস্পর বিভেদ ভুলে যাই, আমরা একে অন্যকে সম্মান করি, ভালোবাসি। তাহলে দেশের এই যে অবস্থা, ভাঙাচোরা অবস্থা, বেহাল দশা, এ থেকে পরিত্রাণ পাবো আশা করি। আল্লাহ হাফেজ।